পরবর্তীতে প্রথমে যে রাজা হয় মেনেস তার নাম। এখানে ছোট প্রশ্ন হচ্ছে মিশরের প্রথম রাজার নাম কি? এখান থেকে কিন্তু ছোট প্রশ্ন আসবে। সবাই ক্লাসের সময় খাতা, একটা কলম এগুলো লিখে নিয়ে আসবেন। নোট তো দেওয়া হবেই, কিন্তু মাঝে পড়ানোর সময়ও ছোট ছোট কিছু প্রশ্ন এরকম আসতে পারে। এরকম করে লিখে দিলে পরবর্তীতে আপনাদের পরীক্ষার সময় এটা এই ছোট প্রশ্নের পূরণ খাতাটা দেখে গেলে আপনাদের উপকার হবে। এবং কোন ক্লাসে কোন বিষয় উপর দিচ্ছে সেদিককার হচ্ছে এখান থেকে কিন্তু আমি ছোট জি প্রশ্ন ম্যাম। অনেকটাই দিই। জি জি, কেউ কোনো প্রশ্ন করবেন? হ্যাঁ, এখানকার এখন একটা ছোট প্রশ্ন হচ্ছে মিশরের প্রথম রাজার নাম কি? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আমি গত পরীক্ষাতেও দিয়েছি, এসেছিল আপনাদের সেটার প্রশ্ন ফারাও কি? ফারাও হচ্ছে একটা উপাধি। হ্যাঁ, এটা আপনারা পেরেছেন সবাই। ফারাও একটা উপাধি এবং প্রথম রাজার নাম মেনেস বা নারহাম এবং তাকেও ফারাও উপাধি দেওয়া হয়েছিল। তার নামের আগেও ফারাও ঘোষণা। এরপরে এই মেনেস বা নারহান, ফারাও মেনেস বা নারহান, উনি ৩,২০০ অব্দে এই ছোট ছোট নগরাষ্ট্রগুলোকে একত্র করে একটা রাজ্য গড়ে তোলেন এবং এর রাজধানী ছিল দক্ষিণ মিশরের মেসিসে। মেসিস একটা ওই সময়কার নগর ছিল, নগরবাসী। এবং তখন ওই সময়কার তিনি এই জায়গাটাতে রাজধানী নির্মাণ করেন। তখন থেকে মিশরের ঐক্যবদ্ধ রাজ্য ও রাজবংশের উদ্ভব হয়েছিল, মানে একত্রে ঐক্যবদ্ধ রাজ্য যেটা তখন থেকে শুরু হয়েছে। এবং মিশরীয় ও শব্দ থেকে ফারাও শব্দের জন্ম। এই যে যেখানে এরকম প্রশ্ন আসবে ফারাও অর্থ কি বা ফারাও কেন ব্যবহার করা হয়েছে এর মানে হচ্ছে মিশরীয় ও শব্দ থেকে ফারাও শব্দের জন্ম। ফারাওরা ছিল অত্যন্ত ক্ষমতাশালী। তারা নিজেদের সূর্য দেবতার বংশ মনে করত এবং ফারাও পদটি ছিল বংশনাকুল। বংশনাকুল বলতে যে রাজা ছিল তার নামের উপাধি ফারাও। এরপরে তার যে ছেলে রাজা হবে তারও নাম ফারাও উপাধি থাকবে এবং একের পর এক তাদের বংশের যতগুলো রাজা হবে সেইভাবে বংশক্রমিক ভাবে তাদের সাথে নামের আগে এই ফারাও পদ বা উপাধিটি ব্যবহার করা হবে। অর্থাৎ ফারাওয়ের ছেলে হতো উত্তরাধিকার সূত্রে ফারাও। সবাই তো বুঝতে পারছি, না বুঝলে কিন্তু আপনারা আমাকে প্রশ্ন করবেন। ম্যাম একটা কথা বলবো? জি জি, প্লিজ বলেন। ম্যাম কোথায় পড়াচ্ছেন যে এখান থেকে সিটের সাথে কোনো মিল পাচ্ছি না। কোন শীটের সাথে মিল পাবেন? আমাদের যে যে প্রতিষ্ঠান থেকে যে সিটগুলো দিল তার সাথে তো কোনো মিল পাচ্ছি না আমি পড়াশোনার আপনার। কেন মিল পাবেন না? সেখানে আপনাদের তো দেওয়া আছে, আমি তো আপনাদের ফুল মিশরীয়টা দিচ্ছি, সেখানে কোশ্চেন কোশ্চেন করে দেওয়া আছে। আজকে যেটা পড়াচ্ছি এটা কিন্তু নোট আপনারা নতুন করে পাবেন। আর না ম্যাম, মিশরীয় সভ্যতার সাথে মিল কেন ম্যাম পাবেন না? নেট প্রবলেম করতেছিল, সেজন্য আপনি পড়াইতেছেন অনেক সময় আমরা এগুলা বুঝতেছি না, আবার সামনের দিকে আগাই দিতেছেন সেজন্য মানে আসতেছে না। আর এখন আমি যেটা দিচ্ছি সেটা একটা টোটাল অধ্যায়টাই দিচ্ছি। টোটাল অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে আর যেটা আপনাদের ইয়ে থেকে দিয়েছি ইনস্টিটিউট থেকে দিয়েছে সেটাই আছে। ইতিহাস তো চেঞ্জ হবে না। ইতিহাস সেটা প্রশ্ন আকারে সাজানো আছে, আমি এখানে একটা আলাদা করে অধ্যায়ের নোট দিচ্ছি। এখান থেকে সব টাইপের যতই প্রশ্ন আসবে সেখান থেকে আপনারা নিতে পারবেন। তো এখানে মিল না হওয়ার তো কিছু নাই, ওখানে প্রশ্ন আকারে আছে, এখানে ম্যাম আমি আপনি আলাদা করে। কথাগুলা মানে সম্পূর্ণ বুঝতেছি না আপনার। এবার শোনা যাচ্ছে না কথা? কথা কি শোনা মানে যাচ্ছে না? কিরকম জানি মাঝখান থেকে কেটে কেটে আসে, মাঝখান থেকে কেটে কেটে আসে। তাহলে হয়তো বা আপনাদের নেটের সমস্যা হতে পারে, নেটের সমস্যার জন্য হতে পারে। ম্যাম যে কথা বলছেন সিটগুলোর মাধ্যমে তো এই পড়াশোনা আমরা অল্প কিছু পাচ্ছি আর অনেক কিছু নাই আপনার আমাদের মাঝে। কোনটা নাই? এই যে মিশরীয় সভ্যতা যে পড়াইতেছেন আপনি,
অনেকগুলো আপনার যে জি পড়াইছেন ম্যানেজ বা নারমার, এটা যে আপনার এসব তো কোনো ইয়ার মাধ্যমে নাই কি আপনার শীটগুলোর মাধ্যমে আমাদের স্যার যেগুলা দিল শীট। নাই দেখেই তো নতুন করে দেওয়া হ্যালো। হচ্ছে। জি জি বলেন, যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে, যেগুলো নাই সেগুলো শীটে একরকম হয়তো বা সংক্ষিপ্ত করে দেওয়া আছে, আমি তো আপনাদের পুরো অধ্যায়টাই। জি হতে পারে ম্যাম, আমি বিচ্ছাইতে অনেক খেয়াল করে দেখলাম ম্যাম, আমি পাই নাই, তাই বলতে চাই। ঠিক আছে, যেটা পান নাই সেখানে তো আরো বড় ডট করে দেওয়া আছে, এখানে তো বেশি দেওয়া আছে। জিনিসটা আগে পড়েন, নোটটা পেয়ে নেন, তারপরে দেখেন। ওখানে আমি জানি শীতে নোট করে করে দেওয়া আছে, জাস্ট প্রশ্নের উত্তর করে দেওয়া আছে। এবং প্রশ্ন যদি ঘুরায় আসে, প্রশ্ন যদি আরো আসে, তখন কিভাবে লিখবেন? এই নোটটা জি জি যখন পুরোটা করবেন, এই যে মিশরীয় সমাজ ব্যবস্থা, তখন এই যে সমাজ ব্যবস্থা কি, তখন হচ্ছে এই যে টোটালটা লিখতে হবে, এইটুকুই লিখতে হবে 6 মার্কের প্রশ্নের জন্য। দেখেন, মিশরীয় নীল নদ সম্পর্কে লেখো, তখন এই যে এইটুকু লিখতে হবে। দেখেন এটা একটু দেখুন, মিশরীয় সভ্যতার অবদান সম্পর্কে লেখো, তখন এইভাবে। আমি তো টোটালটাই আপনাদের জন্য এইভাবে সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন না ওখানে একটা দুইটা ওই প্রশ্ন হয়তো বা আছে, না কোনোটা না মনে হয় নাই, কিন্তু আবার বেশি পড়তে গেলে আপনারা হচ্ছে ইয়া হয়ে যাচ্ছেন। পুরো অধ্যায়টা তো জানতে হবে, প্রশ্ন কিভাবে আসতে পারে, এই একটা অধ্যায় থেকে যেভাবে যে কয়েকভাবে প্রশ্ন আসতে পারে, আমি তো সেইভাবেই আপনাদের নোটটা সাজিয়েছি। এখন যেটা জি জি আগের নোটে নাই, তাহলে কি আপনাদের জন্য আমি বেশি দিয়ে কি এটা কি ভুল হচ্ছে? ভুল তো না, না না ভুল আপনাকে তো হচ্ছে তো আরেকটু তা পড়তে হবে। মানে না ম্যাম, তা তো বলি না ম্যাম, বলতেছি আমাদের শীটগুলোর মাধ্যমে তো ওই এই প্রশ্নগুলো তাহলে ইব্রাহিম ভাই, যেটা নাই। নাই, সেই জন্যই তো জি জি ক্লাসটা নিচ্ছি, নতুন নোটটা করলে আপনাদের জন্য সুবিধা ইব্রাহিম হবে। ভাই, আমি আপনাকে একটু কথা বলতে চাই। জি ইব্রাহিম ভাই, জি ভাই। জি বলেন। আপনি কি নতুন ভর্তি হয়েছেন নাকি, মানে ইদানিং কিছুদিন আগে? জি জি তো এই কারণে হয়তো আপনার একটু বুঝতে সমস্যা হচ্ছে। মানে আমরা এটা আগেই ফেস করছি। স্যার যেগুলা দিছে শীট, সেগুলা ওল্ড সিলেবাস হয়তো, আর এই বছরে নতুন কিছু সিলেবাস চেঞ্জ হয়েছে। ম্যাম আমাদের নতুন সিলেবাস থেকে যেগুলা প্রশ্ন আসতে পারে পড়াচ্ছে, এগুলা আমরা আগে থেকেই আর কি জানি। বুঝতে পারছেন? জি জি এই ওই যে সমস্যা, তাহলে তো ওইখানে শীটের সঙ্গে সবগুলো মিলবে। না না ওই যে আগের এই শীটগুলা জন্য যেগুলা ম্যামকে ছিল ওইগুলা তো প্রশ্ন না ওইগুলোর করাই তো ভালো। একদম মিল নেই। না না, মিলবে না, কারণ এখানে নতুন কিছু অ্যাড হয়েছে, মিলবে না। ম্যাম যেটা পড়াচ্ছে ম্যামকে পড়াইতে দেন, না হলে তো আমরা আগাইতে পারবো না। জি 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 ওকে। আচ্ছা, একটু যে কথাটা একজন বলেছেন, উনি আগে স্টুডেন্ট, বুঝতে পারবেন সিলেবাস যেটা এখন ক্লাসটা নতুন করে কেন নেওয়া হচ্ছে। 3টা সাবজেক্টে যে ক্লাসটা, 20টা স্পেশাল ক্লাস হবে। 20টা স্পেশাল আজকে আপনাদের 20টা ক্লাস বলতে এই পরীক্ষার আগে যে কয়েকটাই ক্লাস হবে, আপনারা হয়তো বা 10টা 12টা ক্লাস পাবেন। এখন আপনার এই 10টা 12টা ক্লাসের মধ্যে এই 3টা বিষয়টাকে নিয়ে কোনটা কোনটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আপডেট প্রশ্ন, এবং কিভাবে এখন প্রশ্ন আসতে পারে, এবং কি কি নোট করতে হবে, আগের নোটে কি ছিল, হয়তো বা আছে, অবশ্যই আছে, আগের নোটও ভুল নয়, কিন্তু পুরান সিলেবাস, নতুন সিলেবাস, এই বছরের নতুন সিলেবাস রয়েছে। এবং এই বছরের জন্য এখন আমি 10টা ক্লাস নেব এই আজকের পর থেকে, এর মধ্যে যতগুলো আপডেট করা যায় আর যত কিছু আপনারা হয়তো বা মিস ওখানে নাই কিন্তু এখানে পাবেন, ওটাও দেখে যাবেন। কিন্তু এই নোটগুলো একটা একটা করে নোট যখনই পড়বেন, তখন সেই অধ্যায়টা কভার হয়ে যাবে। আমি ক্লাস করার শেষেই যখন 2বার করে নোটটা পড়বেন, এই মিশরীয় সভ্যতা থেকে প্রশ্ন আসবে। এখন কিভাবে আসবে, যেখান থেকেই আসুক, নোটটা ওভাবেই সাজানো আছে যেন প্রশ্ন অ্যান্সার মিস না করে। যারা মিসটার্ম দিয়েছেন তারা অনেকেই কখনো কখনো প্রশ্ন মিস করেছেন। হ্যাঁ, কিন্তু এই নোটটা থেকে যখনই পড়বেন, একবার রিডিং করা হয়ে গেলে সেটা মিস করা যাবে না, কোনো প্রশ্নই মিস করা যাবে না, লিখে আসতে হবে, তাহলে কি মার্ক কাটা যাবে। ঠিক আছে? তো জি জি টেনশনের কোনো কিছু নাই, যারা নতুন হয়েছেন হয়তো বা বুঝতে পারছেন না, এখানে না ওইগুলা যে সিলেবাসই আপনার থাকবে। পুরাতন ম্যাম, ওইগুলা যে পুরাতন যে ওইগুলা এটা এই জন্য আর আপনার মিলতেছে না, নতুন যে সিলেবাস অনুযায়ী সেই হ্যাঁ, অনুযায়ী তো হয় নাই, হয়তো তাই বা প্রশ্ন বলতেছিলাম আর কি। ঠিকই আছে, মিশরের সভ্যতা দিয়ে আছে, একটু নোটটা অন্যরকম করে সাজানো।
আগের কিতাব সাজানো আছে, ওনারটাও ভুল না, ওনারটাও একদমই ঠিক। আমারটাও একটু আলাদা করে সাজানো আছে, যাতে তাদের একটু সুবিধা হয়। ঠিক আছে, জি জি। একই জিনিস কিন্তু আমারটা একটু সাজানো আছে আলাদা ভাবে, যেভাবে প্রশ্ন লিখতে হবে সেভাবে আছে। ঠিক আছে, বললে বুঝতে পারবে। ঠিক আছে, আমরা তাহলে আজকে আমি একটাই শেষ করে দিতে পারছি। আমি পার ডে তে একটা করে শেষ করব। মিশরীয় নিয়ে অনেক বেশি ক্লাস নিব না, পার ডে একটা, আজকে মিশরীয়, কালকে মেসোপটেমিয়া, প্রত্যেকটা দিন একটা একটা করে অধ্যায় শেষ করে সবকিছু কভার করে দিতে পারছি। ঠিক আছে, আমি এখন শুরু করছি। যদি এরকম আসে মিশরীয় সভ্যতার সমাজ ব্যবস্থা নিয়ে আলোচনা কর, প্রশ্ন যদি আমাদের এরকম আসে, তখন আমাদের এই যে এইভাবে লিখতে হবে। এই যে যতটুকু দিয়েছি 6 মার্কের প্রশ্নের জন্য আমরা খুব বেশি কিছু লিখবো না, এইটাই লিখবো। হ্যাঁ, যে মিশরীয় সমাজ ব্যবস্থাটা প্রাক রাজবংশীয় যুগে মিশর কতগুলো ছোট ছোট নগর রাষ্ট্র বিভক্ত ছিল, এই যে আমরা যেটা বললাম। এরপর যে রাজা হয়েছিল নরমাস, সে হচ্ছে সবগুলো নগর রাষ্ট্র নিয়ে একটা ঐক্যবদ্ধ রাজধানী করে, মানে রাজ্য গড়ে তুলেছিল এবং রাজধানীও করেছিল। এরপর মিশরীয় পের ও শব্দ থেকে ফারাও শব্দের জন্ম হয়েছিল এবং ফারাওরা অত্যন্ত ক্ষমতাশালী ছিল। তারা নিজেদেরকে সূর্য দেবতার বংশধর বলে মনে করত এবং এইটা তাদের উত্তরাধিকার সূত্রে এই ফারাও হয়। যারা মিশ্রণ দিয়েছেন তারা ফারাও কি লিখেছেন সেটা আপনাদের দেখেছি, অ্যান্সারটা মানে ঠিক ছিল। আপনারা এটা ক্লাসটা আমি করেছিলাম না, ওইটা হচ্ছে নোট থেকে দিয়েছিলেন, সেটা থেকে একদম শুদ্ধ ম্যাম সুন্দর একটু উত্তর কথা ছিল। বলি। জি জি, বলেন কি? ফারাও অর্থ কি? ফারাও একটা উপাধির নাম। হ্যাঁ, ফারাও একটা উপাধির নাম। ওই সময়কার যারা রাজা ছিল তাদেরকে ফারাও বলা হতো। তাদের এটা একটা উপাধি ছিল। আচ্ছা, পেশার উপর ভিত্তি করে মিশরীয়রা কয়েকটা শ্রেণীতে ভাগ করা ছিল। এখনকার আমাদের যেরকম শ্রেণী বিভাগ রয়েছে সমাজ ব্যবস্থাতে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে ব্যবসায়ী, তারপর উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ওই সময়টাতে এখানে সমাজ ব্যবস্থা যখনই আসবে, বিশেষ করে সমাজ ব্যবস্থা আসলেই যদি লেখা হয় মিশরীয় সমাজ ব্যবস্থা সম্পর্কে লেখো, তখন আপনাদের কি করতে হবে? এই শ্রেণী বিভাগটা দিতে হবে। এই মিশরীয় শ্রেণী বিভাগটা কি? সমাজে কয়েকটা শ্রেণী বিভাগে ভাগ করা ছিল। অভিজাত, লিপিকার, প্রথমে যেরকম ছিল রাজ পরিবার, প্রথম দিকটা রাজ পরিবার এবং পুরোহিত। প্রথম শ্রেণীতে রাজ পরিবার এবং পুরোহিত, আর ওই সময় পুরোহিতদের অবস্থানটা বেশি ছিল, পুরোহিতদের পাওয়ারটাই বেশি ছিল, পুরোহিত থেকেই রাজা হতো। হ্যাঁ, এরপরে আসছে অভিজাত, তারপরে লিপিকার, ব্যবসায়ী এবং শিল্পী, এবং তারপরে তৃতীয় শ্রেণীতে কৃষক এবং ভূমিদাস। আর ওই সময় কি ছিল? দাস প্রথা ছিল। দাস প্রথাতে কৃষক এবং ভূমিদাস ছিল। ঠিক আছে, কৃষক এবং ভূমিদাস ছিল তৃতীয় শ্রেণীতে। এরকম 3টা শ্রেণীতে এরকম শ্রেণী বিভাগ ছিল সমাজের মধ্যে। এরপর মিশরের অর্থনীতির মূল ছিল কৃষি নির্ভর। সমাজ ব্যবস্থাটা কিভাবে চলেছে? কৃষি নির্ভর ছিল অর্থনীতির মূল ভিত্তি। উৎপাদিত ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল গম, যব, তুলা, পেঁয়াজ, পিচ ফল ইত্যাদি। এগুলো কি তারা চাষাবাদ করত। আর ব্যবসা বাণিজ্য মিশর ছিল অগ্রগামী, কারণ কি তাদের এই যে নীল নদ পথে, নীল নদকে ব্যবহার করে তারা এই এই নদীর মাধ্যমে যাতায়াতের ব্যবস্থা ছিল তখন। আর এই সময় তাদের ব্যবসা বাণিজ্য উন্নত হয়েছিল এবং আমদানি আর রপ্তানি হয়েছে ওই সময়তে। এবং মিশরের উৎপাদিত গম, লিলেন কাপড়, মাটির পাত্র, ক্রিট দ্বীপ, ফিনিশিয়া, ফিলিস্তিন ও সিরিয়ায় রপ্তানি হতো। বিভিন্ন দেশ থেকে মিশরীয়রা স্বর্ণ, রৌপ্য, হাতির দাঁত, কাঠ ইত্যাদি আমদানি করত। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। আর যারা একদমই নতুন, শুধু আর একটু বুঝিয়ে বলি, শুধুমাত্র যারা
ইনস্টিটিউটের শীটগুলো পেয়েছেন, ওগুলো পড়বেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই 10টা 12টা ক্লাস আমি এর জন্যই নিচ্ছি। শীটগুলো তো আমিও দেখেছি। শুধুমাত্র শীট পড়াইয়ে দিলে তো হলোই, আপনারা তো পেয়েছেনই। যেটা পান নাই, যেটাতে লেখা আছে, যেটুকুন আরেকটু পড়ালে ভালো হয়, সেটার জন্যই নতুন শীটগুলো করা। নতুন ভাবে এই শীটগুলো দিয়ে দেব, এগুলোর সাথে এগুলো পড়বেন, তাহলে পরীক্ষা আরো সহজ হবে, আরো ভালোভাবে কমন পাবেন। তারপরে পরীক্ষার আগে আবারও সাজেশন দিয়ে দিব আমি, আবারও সাজেশন দেওয়া হবে, আরো একটা স্পেশাল ক্লাস হবে পরীক্ষার আগ দিয়ে, তখন আমি 3টা সাবজেক্টে আলাদা করে সাজেশন দিয়ে দিব। ঠিক আছে? আর যারা নতুন, এই জন্য হয়তোবা বুঝতেছেন না যে শুধুমাত্র ওই শীটগুলো পড়লেই হয়তোবা হয়ে যাবে, হবে, কিন্তু আপনারা আরেকটু ভালো করতে চাইলে এই শীটগুলো আপনাদের পড়তে হবে। এর জন্যই এই স্পেশাল কিছু ক্লাস হচ্ছে। ঠিক আছে? এরপর আমরা আসছি নীল নদ। এখন এই নীল নদটা কিভাবে আসতে পারে? মাঝে মধ্যে কিন্তু টিকা আকারেও নীল নদ আসে, যে শুধুমাত্র দেওয়া থাকলো নীল নদ, তখন টিকা আসলে এরকম হবে। অথবা নীল নদ কি, নীল নদের গুরুত্ব লিখো, এইভাবে অনেকভাবেই আসতে পারে এই নীল নদ সম্পর্কে। যেহেতু 6 মার্কের প্রশ্ন, যদি ব্রড প্রশ্ন আসে, আমরা তো এটুকু লিখবই, আর আরেকটু বেশি করে এখানে লিখবো যে নীল নদ, মিশরীয় নীল নদ, আরেকটু মিশর সম্পর্কে লিখে তারপরে এই নীল নদটা লিখবো। ঠিক আছে? এখন এই নীল নদটা নিয়ে আমরা আলোচনা করি। 6 মার্কের প্রশ্নের জন্য আমরা অনেক বেশি বেশি লেখার দরকার নেই। আবার 2 মার্কের প্রশ্নের জন্য শুধু 3-4 লাইন লিখলেই হবে। ঠিক আছে? আর 1 মার্কের প্রশ্নের জন্য এক এক কথায় উত্তর দিয়ে দিলেই হবে। হ্যাঁ, অনেকে 1 মার্কের প্রশ্ন অনেক লিখেছে, 4-5 লাইন লিখেছে, সেইখানে কি হয়েছে, 1 থেকে তো আর বেশি মার্ক দেওয়া যায় না। আবার ছোট 5 মার্কের 6 মার্কের প্রশ্নটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু বেশিরভাগই আপনারা ভালো, যাদের খাতা দেখলাম বেশিরভাগই ভালো করেছেন। একটা দুইটা 2-3 জনের একটুখানি কম বেশি আছে, 1-2 জন তো একটু আবার লেখেই নাই, অ্যান্সার দেয় নাই। বলবো আরেকটা কথা, যে সাল ভুলে গেলে সাল লেখার দরকার নাই, আর সেখানে নাম্বার কাটা যায়, তাছাড়া অ্যান্সার করলে নাম্বার কাটা যাবে না। কাটা আসলে কেউই টিচার কাটতে চায় না নাম্বার, এটা একটা ট্রিক্স। আরেকটা হচ্ছে কোনো প্রশ্নর অ্যান্সার বাদ রাখবেন না, যতটা পারেন চেষ্টা করবেন হলো ওইটা নিয়ে একটু লেখা। নোটগুলো পড়লে শুধুমাত্র এমনি মনে রাখলে ওরকম ভাবে লেখা যায়, কিন্তু বাদ রাখলে না ওখানে কোনো নাম্বারই দেওয়া যায় না। যতটুকুই পারবেন চেষ্টা করবেন অ্যান্সার গুলো সবকিছু ফুল অ্যান্সার করার, তাহলে সমস্যা হয় না, নাম্বারটা বেশি পাবেন। আচ্ছা, নীল নদের যে ইয়াটা, মিশরের নীল নদের উৎপত্তি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে, সেখান থেকে নদটি নানা দেশে হয়ে মিশরের মধ্য দিয়ে ভূমধ্যসাগরে এসে পড়েছে, এবং ইতিহাসের জনক হেরোডোটাস, উনি এক সময় ইতিহাসবিদ ছিলেন, তিনি বলেছিলেন যে মিশর নীল নদের দান, মানে নীল নদ না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো। নীল নদের প্রতি বছর নীল নদের বন্যা হতো, প্রাচীনকালে প্রতি বছর নীল নদের বন্যা হতো, এবং বন্যার পর পানি সরে গেলে 2 তীরে পলি মাটি পড়ে জমি উর্বর হতো, এবং জমে থাকা পলি মাটিতে জন্ম হতো নানান ফসল। এখানে ফসল একটু লিখে দিতে হবে, টাইপিং এ ফসলটা এখানে লেখা হয়নি। আচ্ছা, এখানে পলি মাটিতে জমে থাকার পরে ফসল উৎপাদন হতো। এই নীল নদের কারণে কিন্তু তাহলে কি তাদের ফসল উৎপাদন হচ্ছে। এছাড়াও কি হতো, বাণিজ্যিক কাজে আমদানি রপ্তানির জন্য এই নীল নদ দিয়ে যাতায়াতের ব্যবস্থা ছিল ওই সময়। হ্যাঁ, নীল নদ কিন্তু মিশরীয় সভ্যতার একটা গুরুত্বপূর্ণ, নীল নদ না থাকতে মিশরীয় সভ্যতা টিকে থাকতো না। এরপর আমরা আসছি মিশরীয় সভ্যতায় মিশরীয়দের অবদান যখনই আসবে, মিশরীয়দের অবদান মাঝে মাঝে যদি প্রশ্ন এইভাবে আসে, বড় প্রশ্ন, শুধুমাত্র তো আসতে একইভাবে আসবে না যে মিশরীয় সভ্যতা সম্পর্কে যা জানো লিখো, এইভাবে আসতে পারে। মিশরীয় সভ্যতার মিশরীয়দের অবদান তখন তারা কি কি আবিষ্কার করেছিল, তারা কি কি জানতো, এই কি কি পরিবর্তন এসেছিল,
তাদের এই সমাজ ব্যবস্থা থাকার অথবা তাদের এই সভ্যতার সময় আপডেট কি কি হয়েছিল, তাদের অবদানগুলো আসলে এইগুলো লিখতে হবে আমাদের। প্রাচীন সভ্যতায় মিশরীয়দের অবদান অনস্বীকার্য করার উপায় নেই। ধর্মীয় চিন্তা, শিল্প, ভাস্কর্য, লিখন পদ্ধতি, কাগজের আবিষ্কার, জ্ঞান বিজ্ঞান চর্চা সবকিছুই তাদের অবদানে সমৃদ্ধ ছিল। এবং মিশরীয়দের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের জীবন চিন্তা, ধর্মীয় চিন্তা ও বিশ্বাস দ্বারা প্রভাবিত ছিল। তারা এতটাই ধর্মীয় চিন্তা এবং বিশ্বাস নিয়ে দ্বারা প্রভাবিত ছিল যে তারা যা কিছুই করত সবকিছু তাদের ধর্মীয় চিন্তার উপরে নির্ভর করতে। তাদের মতো এই ধর্মীয় চিন্তার প্রভাব অন্য কোনো সভ্যতাতে পড়ে নাই। তারা যে একটা ছবি আঁকাবে, ছবি আঁকানোর জন্য তাদের কি করতো, ধর্মীয় চিন্তা ভাবনা, ধর্মীয় রীতি। স্বাভাবিক কোনো মানুষ তাদের ওই সময়টাতে কি চিত্রকর্ম করতে পারতো না, ভাস্কর্য করতে পারতো না। এটাও কি ধর্মীয় রীতিনীতি মেনে চলে বিভিন্ন ধর্মীয় কোন রং ব্যবহার করা যাবে, ধর্মীয় রং তাদের আলাদা ছিল। তাদের চিত্রের যে স্বাধীন চিত্র অঙ্কন তাদের ছিল না, কিন্তু তাদের চিত্রকর্ম দেখলেই বোঝা যাচ্ছে যে এটা মিশরীয়। তাদের হাত, মানুষের ইয়াগুলো সামনে থেকে থাকলেও মুখ থাকবে এক পাশে। তাদের কিছু চিত্রাঙ্কনের ক্ষেত্রেও তাদের বিশেষ কিছু নিয়ম, এই ধর্মীয় চিন্তার নিয়ম অনুসারে তাদের চিত্রাঙ্কন গুলো করা হতো। ভাস্কর্যেও তাই। তারা সাধারণভাবে করতো না। তাদের চিন্তা চেতনা, শিক্ষায়, তারপরে তাদের যে ভাস্কর্য, স্থাপত্য সবকিছুতেই ধর্মীয় ছিল। চিকিৎসা থেকে শুরু করে সবকিছুই তাদের ধর্মীয় চিন্তা থেকে ছিল। তারা ধর্মীয় চিন্তা থেকেই এই স্ফিংসের ভাস্কর্য নির্মাণ করেছিল, পিরামিডের স্থাপত্য নির্মাণ করেছিল, মমি নির্মাণ করেছিল যে মৃত্যুর পরবর্তী জীবনে আমাদের আবার ফিরে আসবে, এর জন্য আমাদের দেহ আবার ফিরে আসবে এবং রাজারা আবার তাদের সাম্রাজ্য দখল করবে, এইভাবে পরিচালনা করবে। এইসব চিন্তা ভাবনা থেকে তারা বিভিন্ন রাজাদের, ওই সময় প্রথম দিকে রাজাদের মৃতদেহকে মমি বানিয়ে সংরক্ষণ করত এবং সেইটাকে সংরক্ষণ করার জন্যই তারা কি পিরামিড তৈরি করেছিল। আচ্ছা, এরপরে আমরা আসছি প্রাচীন মিশরীয় সভ্যতার ইতিহাস। যদি এখন আসে ইতিহাস নিয়ে লেখো, প্রাচীন সভ্যতার ইতিহাস সম্পর্কে লেখো, তখন কি করতে হবে? আমাদের কিন্তু এত কিছু লেখার দরকার নেই। উপরে যা কিছু পড়লাম প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, অবদান একরকম, ইতিহাস আলাদা। যদি শিল্পকর্ম নিয়ে লেখো সেটা কিন্তু আবার আলাদা হবে। আর যখনই বলবে যে ইতিহাস নিয়ে লেখো, তখন কি করতে হবে? শুধু ইতিহাসটাই লিখতে হবে। এর জন্য কিন্তু আমি পুরা নোটটা আপনাদের আলাদা আলাদা করে সাজিয়ে দিয়েছি যে কোনটা আপনি কিভাবে লিখতে পারবেন, আলাদা আলাদা প্ল্যান করে দিয়েছি। যদি লেখা আছে এখন ইতিহাস সম্পর্কে লেখো, তখন এইভাবে লিখতে হবে। বিদ্যমান মানব সভ্যতার কোন স্তরে আছে তা আমাদের জানা নেই। আচ্ছা, এত কিছু না হয়ে এই যে মিশরীয় সভ্যতার ইতিহাস সম্পর্কে সঠিক বর্ণনা দেওয়া হলো। হ্যাঁ, এইটুকু আমরা লিখবো। 6 মার্কের প্রশ্নের জন্য এত বেশি না, আমরা এতটুকু লিখতেই আনা যে আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশে বর্তমান যে দেশটির নাম ইজিপ্ট, সেই দেশের প্রাচীন নাম মিশর এবং খ্রিস্টপূর্ব 5000 থেকে 3200 অব্দ পর্যন্ত নীল নদের অববাহিকায় একটি সমৃদ্ধ জনপদ উদ্ভব হন। এ সময় থেকে মিশর প্রাচীন সভ্যতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখতে শুরু করে এবং এরপর 3200 খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রথম রাজবংশের শাসনামলের থেকে শুরু ওই সময় থেকেই মিশরকে একত্রিত করে নারমার বা মেনেস, যেটা আমরা একটু আগেও পড়েছি, কিন্তু এইভাবে আসলে এইভাবে আমরা সাজায় লিখবো, এবং পুরোহিত হন এবং তিনি প্রথম ফারাওয়ের মর্যাদা লাভ করেন। এরপর ফারাওদের অধীনে মিশর প্রাচীন বিশ্ব সভ্যতার অগ্রগতিতে একের পর এক উল্লেখযোগ্য অবদান রাখতে শুরু করে। এইটাই যখন আসবে মিশরের সভ্যতার ইতিহাস, তখন আমরা এইভাবে সুন্দর করে গুছিয়ে দিব। ঠিক আছে? এবং রাষ্ট্র সমাজ যদি আলাদাভাবে আসে, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা, শুধু সমাজ ব্যবস্থা আসলে একরকম, এবং রাষ্ট্র কিভাবে পরিচালিত হয়েছিল এইখানে আবার
সেইভাবে এভাবে লিখতে হবে। রাষ্ট্র এবং সমাজ থাকলে এই যে সমাজের এখানে শ্রেণী বিভাগ দেওয়া আছে। একটু আগে আমরা শ্রেণী বিভাগ তো পড়েছিলাম। আ সেটা এখান থেকে একত্রে করে আবার দিতে হবে। এটা আমি একটু নরমাল করে পড়ে দেই। যদিও আমরা এখানে আগেও পড়েছি। এই যে সব ছোট, ছোট যে নগর রাষ্ট্রগুলো ছিল তাদেরকে বলা হয় লোম বলা হতো এবং ১ম রাজা ফারাও এগুলোকে একত্রিত করে রাজবংশের উদ্ভব করেছিল এবং মিশরীয় পেরো শব্দ থেকে ফারাও শব্দের জন্ম হয়েছিল এবং তারা তো অত্যন্ত ক্ষমতাশালী ছিল। তাদের শ্রেণী বিভাগ ছিল যেরকম রাজ পরিবার, পুরোহিত, অভিজাত, লিপিকার, ব্যবসায়ী। এটা আমরা আগেও জেনেছি। কিন্তু ২ টা যখন একসাথে হবে তখন এইভাবে। এজন্য আমি আলাদা করে আবার সাজিয়ে দিয়েছি এখানে। এবং ফারাওরা নিজেদের আগে হচ্ছে তাদের এই রাজতন্ত্র এবং রাজাদের সম্পর্কে লিখতে হবে এবং তাদের অর্থনীতিটা কি ছিল? কৃষি নির্ভর ছিল। ফসলের মধ্যে ছিল গম, যব, তুলা, পেঁয়াজ এগুলো লিখবেন এবং ব্যবসা-বাণিজ্যে মিশর ছিল অগ্রগামী। এটাই। এই অর্থনীতি যেটা আছে আলাদা করে দিয়েছিলাম, সমাজ ব্যবস্থা আলাদা করে দিয়েছিলাম এবং সমাজ ব্যবস্থার অর্থনীতি যদি আসে একসাথে, রাষ্ট্র এবং অর্থনীতি তখন এই একসাথে এরকমভাবে লিখবেন। ঠিক আছে? এরপর আমরা আসছি তাছাড়া যে মিশরীয় বিভিন্ন দেশ থেকে স্বর্ণ, রৌপ্য, হাতির দাঁত, কাঠ ইত্যাদি আমদানি করত এবং তারা কি করত? যেগুলো তাদের উৎপাদিত গম, লিনেন, কাপড় এগুলো তারা সিরিয়া, ফিলিস্তিন এবং বিভিন্ন দ্বীপ ফিনিশিয়া এগুলোতে রপ্তানি করত। এরপর আমরা আসছি ধর্মীয় বিশ্বাস। ধর্মীয় বিশ্বাসটা কেমন ছিল? প্রাচীনকালের ধর্ম ছিল মিশরীয়দের জীবনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারা বিশাল আকারের পিরামিড বানিয়েছে, মমি বানিয়েছে, এসব কিছু করেছে ধর্মের অনুপ্রেরণায়। একটু আগে যেটা বললাম আমি, তারা ধর্মকে বেশি গুরুত্ব দিয়েছে এবং সম্ভবত প্রাচীন মিশরীয়দের মতে অন্য কোনো জাতির জীবনে সকল ক্ষেত্রে এত বেশি ধর্মীয় নিয়ম কানুন অনুশাসন দ্বারা প্রভাবিত ছিল না। সে কারণে মানব সভ্যতার অনেকে ধ্যান ধারণা, রীতিনীতি, আচার অনুষ্ঠান জন্ম প্রাচীন মিশরেই। বেশিরভাগ ধর্ম এবং এইসব রীতিনীতি প্রাচীন মিশর থেকেই এসেছে। এই ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো। তারা জড়বস্তু পূজা করত, আবার তারা জীববস্তু, এখানে একটা জড়বস্তু হবে এবং একটা জীববস্তু পূজা করত এবং বিভিন্ন সময় ধর্ম বিশ্বাসে পরিবর্তন ঘটেছে তাদের এবং মিশরীয়দের ধারণা ছিল সূর্য দেবতা রে বা আমন রে এবং প্রাকৃতিক শক্তি এরা হচ্ছে সূর্য দেবতা হচ্ছে প্রাকৃতিক শক্তির জন্য এবং শস্য ও নীল নদের দেবতা হচ্ছে ওসিরিস এবং এরা দুজন মিলিতভাবে সমগ্র পৃথিবী পরিচালিত করেন। তাদের এরকম একটা ধারণা ছিল এবং তারা এই দুটা হচ্ছে তাদের প্রধান দেবতা ছিল। আর যারা হচ্ছে রাজা ছিল তারাই মনে করত তারাই হচ্ছে সূর্য দেবতার প্রতিনিধি, তাদের সন্তান, তাদেরকে সূর্য দেবতা পাঠিয়েছে এই পৃথিবীটাকে পরিচালনা করার জন্য। তারা নিজেদেরকে এরকম মনে করত এবং তাদের জীবনে সূর্য দেবতার গুরুত্ব ছিল অনেক বেশি। এরপর আমরা আসছি মিশরীয়রা মনে করত মৃত ব্যক্তি আবার একদিন বেঁচে উঠবে এবং সে কারণে দেহকে তাজা রাখার জন্য তারা মমি তৈরি করত। ওই সময় তারাই একমাত্র বিখ্যাত এই মমি তৈরি করার জন্য মিশরীয়রা। তারা নিজেদেরকে এরকম মমি তৈরি করে রাখত এবং এই চিন্তা থেকে মমিকে তারা রক্ষা করার জন্য পিরামিড তৈরি করেছিল যে এই মৃত ব্যক্তি আবারও একদিন ফিরে আসবে। শুধুমাত্র মমি তো তৈরি করে রাখেনি, ওই সময় যে রাজাদের যে মমিগুলো সেখানে তারা বিভিন্ন সোনার অলংকার, সোনার তাদের ব্যবহার জিনিসপত্র, দামি রত্ন, তাছাড়া সাথে দাসী পর্যন্ত হচ্ছে সমাদৃত করত। এবং ফারাওরা স্রষ্টার প্রতিনিধি হিসাবে দেশ শাসন করত এবং তারা ছিলেন প্রধান পুরোহিত এবং অন্যান্য পুরোহিতকে তারা নিয়োগ করতেন।
ওই পুরোহিত থেকেই ওই সময়কার একজন হচ্ছে রাজা, প্রথম দিক থেকে রাজা হয়েছিল, তারপর থেকে তাদের বংশানুক্রমে রাজা হয়েছে এবং তারা অন্যান্য পুরোহিতকে রাজকার্যে নিয়োগ করে তাদের রাজকার্য পরিচালনা করত এবং তাদের সিদ্ধান্তই হচ্ছে পুরো রাজ্য পরিচালিত হয়েছিল ওই সময়। এরপর আমরা আসছি শিল্প। শিল্প তাদের কেমন ছিল, শিল্প থেকে যদি প্রশ্ন আসে যে মিশরীয় শিল্প সম্পর্কে আলোচনা করো, তখন কি হবে? শিল্প তো লিখতেই হবে, সাথে যে ভাস্কর্য লিখতে হবে, তারপরে স্থাপত্যও লিখতে হবে। হ্যাঁ, তারপরে শুধুমাত্র পিরামিড কি, পিরামিড তো আপনাদের এটা প্রশ্ন যারা মিড টার্ম দিয়েছেন, পিরামিড কি সেটা হচ্ছে সবাই ভালো লিখেছেন, এক দুইজন দেখলাম যে পিরামিড হচ্ছে এলিয়েনরা এসে বানিয়েছে এরকম কিছু লিখেছেন, তবে এরকম কিন্তু কিছু লেখা যাবে না। হ্যাঁ, এরকম কিছু লেখা যাবে না। আর বাকি সবাই যে লিখেছেন সবারই অ্যান্সার ঠিক ছিল। এক দুইজন এরকম কিছু লিখেছেন, এরকম কিন্তু কিছু লেখা যাবে না। আচ্ছা, মিশরের চিত্রশিল্প গড়ে উঠেছিল ধর্মীয় বিশ্বাস থেকে, মানে তাদের যে চিত্রশিল্প আমি একটু আগেও যেটা বললাম যে তাদের চিত্রগুলো কি ধর্মীয় রীতিনীতি মেনে করা হতো। শুধুমাত্র যদি এটা আসে ছোট প্রশ্ন, মিশরীয় চিত্রশিল্পের বৈশিষ্ট্যগুলো লেখো অথবা মিশরের চিত্রশিল্প কেমন ছিল, তখন আমাদের এইভাবে লিখতে হবে। মিশরীয় চিত্রশিল্প গড়ে উঠেছিল ধর্মীয় বিশ্বাস থেকে। মিশরীয়দের চিত্রকলার বৈচিত্র্যপূর্ণ ও ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ। তারা সমাধি আর মন্দিরে সাজাতে গিয়ে চিত্র সূচনা করে। তাদের যে সমাধি যেখানে মমি রাখা হয়েছিল, পিরামিড, সেখানে কিন্তু অনেক চিত্র অঙ্কন করা হয়েছে এবং তারা মন্দির, তাদের যে উপাসনা যেখানে করতো সেখানে চিত্র রচনা করেছে এবং তাদের প্রিয় রং ছিল, আবার রিপিট হচ্ছে কথা, মিশরীয়রা বেশিরভাগ চিত্র রচনা করার জন্য সাদা এবং কালো রঙের ব্যবহার করেছে। এছাড়াও তারা হচ্ছে নীল কালারটা বেশি ব্যবহার করেছে এবং সমাধি, পিরামিড, মন্দির, প্রাসাদ, সাধারণ ঘর, বাড়ি, দেয়ালে মিশরীয়রা চিত্রশিল্পীরা অসাধারণ ছবি করছে। আচ্ছা, কারো শিল্পে মিশরীয় শিল্পীরা অসাধারণ দক্ষতা অর্জন করেছে। আসবাবপত্র, মৃৎপাত্র, সোনা, রূপা, মূল্যবান পাথরের খচিত ওষুধপত্র, অলংকার, মুখোশ, দরিদ্র ব্যবহার্য জিনিসপত্র, হাতির দাঁত ও ধাতির দ্রব্যাদি মিশরীয় কারুশিল্পে অসাধারণ দক্ষতা প্রমাণ করে। আচ্ছা, কথা রিপিট আসছে। আমার কথা রিপিট আসছে। আচ্ছা, সবাই কি আপনাদের মিউট করা আছে? আপনারাও কি শুনতে রিপিট হচ্ছে? জি ম্যাম, আপনার কথা রিপিট আসছে। হ্যাঁ, একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, ক্লাসটা পরে হচ্ছে। আচ্ছা, এরপর আসছে আমাদের ভাস্কর্য। ভাস্কর্যের মধ্যে যদি প্রশ্ন আসে প্রিন্ট কি, প্রিন্ট একটা প্রশ্ন আসতে পারে অথবা টিকা আকারে আসতে পারে। প্রিন্ট হচ্ছে একটি মূর্তি যার দেহ সিংহের মতো এবং মুখ মানুষের মতো। এটা 2 মার্কের প্রশ্ন আসতে পারে, তখন আপনারা এইভাবে দিবেন। আর 6 মার্কের প্রশ্ন আসলে এটি মিশরীয় একটা ভাস্কর্য,
এবং এটা পাথরের বিশাল বিশাল আকারের পাথরের মুক্তগুলোর মধ্যে ভাস্কর্য শিল্প থেকে তাদের টেস্টের প্রমাণ গ্রহণ করেছে। এইভাবে লিখে প্রিন্টটা সুন্দর করে প্রিন্ট করে গণমাধ্যমে দিতে হবে। এটার মাধ্যমে প্রশ্ন আসে। আচ্ছা এখন এখন আপনারা একটু কথা বলেন তো, যদি বুঝতে না পারেন আমাকে কোশ্চেন করেন। কথা যেহেতু রিপিট আসছে, শুনতে সমস্যা হচ্ছে। আপনাদের কারো কোনো প্রশ্ন? আপনার কথাগুলো যেগুলো প্রশ্ন মনে আসছে সেগুলো বুঝতেই পারিনি রিপিটের জন্য। সবার কথাই রিপিট হচ্ছে। আচ্ছা, রেকর্ড ক্লাসটা থাকবে, রেকর্ড ক্লাসটা আমি দিয়ে দেবো, নোটটাও দিয়ে দেবো। ক্লাস